আচ্ছা, তৃতীয় অধ্যায়ের ফার্স্ট সৃজনশীল ঢাকা বোর্ড 2017 আইসিটি শিক্ষক। স্যার লক্ষ্য করি একটু, এখানে বলছে আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে রোল নম্বর জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল কি, বলছে 31। 10 মানে বৃত্তি বলছে, 10 মানে দশমিকে বলছে। এই পদ্ধতির নাম কি? দশমিক পদ্ধতি। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞাসা করলে উত্তর দিল কত? 15। এটা দশমিকে বলল। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। মানে এখন 31, আগে ছিল 15, দুইটাই দশমিকে। এই যে আমরা বেজ দেখে চিনব, এখানে বেজ, এটার বেজ হচ্ছে দশমিক, এটার বেজও দশমিক। তো এখন ক নাম্বার প্রশ্নটা করেছে সংখ্যা পদ্ধতির বেজ কি, এটা মুখস্থ করবা তুমি। কেমন? ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক কোডটি ব্যাখ্যা করো, এটাও মুখস্থ করে ফেলবা। আমার বোঝানোর দায়িত্ব হচ্ছে গ আর গ। গতে বলছে উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তো বর্তমান শ্রেণীর রোল যেটা, বর্তমান শ্রেণীর রোলটা কত ছিল? 31 ছিল, যেটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো আমরা জানি এটা ছিল এখানে দশমিকে, এই যে বেজ 10 মানে দশমিকে ছিল, এটাকে বাইনারিতে নিব। আমরা জানি বাইনারি বেজ হচ্ছে 2, বাইনারি বেজ যেহেতু 2, আমরা এটাকে ভাগ করব 2 দিয়ে। যদি আমরা 2 দিয়ে ভাগ করি 31কে, লক্ষ্য করে 2 দিয়ে যখন আমি 31কে ভাগ করব, তো আমার এখানে থাকতেছে কি, প্রথমে আসবে কত? 15 দুগুণা কত? 30, হাতে থাকবে কত? 1। এই যে 15 দুগুণা 30, হাতের একটা আমরা এই পাশে বসায় দিব। আমরা যখন ভাগ করব, আমি আবার বলতেছি যে 2 দিয়ে যদি আমি 31কে ভাগ করি, আমার উত্তর আসবে কত? 15 দুগুণা 30, কত আসবে? 15 দুগুণা 30, হাতে থাকবে কত? 1। এই হাতের একটা আমরা এইখানে দিব এবং এই পাশে দিব ভাগফলটা। তো এইভাবে সেম একই ওয়েতে এখন ভাগ করব 15কে। যদি 15কে আমি 2 দিয়ে যদি ভাগ করি, কত? 7 দুগুণা 15, এই যে 14, আর হাতে থাকবে কত? 1। এই একটা রাখবো এখানে, ভাগফলটা রাখবো এখানে। এবার আমি ভাগ করব 7কে, 2 দিয়ে আবার 7কে ভাগ করলে 3 দুগুণা 6, হাতে থাকবে 1। 3টা দিলাম এখানে, হাতের একটা দেবো এখানে। এরপর এখন ভাগ করবো আমি 3কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, হাতে থাকতেছে 1, তাহলে উত্তর হচ্ছে 1, আর বাকশেষ কত? 1। এই যে উত্তর 1 এবং কি বাকশেষে 1। এখন এখানে আবার এই 1কে আমি আবার ভাগ করব 2 দিয়ে। 2 দিয়ে যদি 1কে ভাগ করি, 2 1-এর ভিতরে যাবে 0 বার, 2 0 0, তারপরেও বাকশেষ কত থাকবে? 1 থাকবে। তাহলে ভাগফল হচ্ছে 0, এই যে ভাগফল 0, আর বাকশেষ কত? 1। আমি ভাগটা কতক্ষণ পর্যন্ত করব? ভাগটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এখানে ভাগফল 0 না হয়, ততক্ষণ পর্যন্ত। এরপরে যে কাজটা করব, আমরা এই নিচ থেকে উপর পর্যন্ত আমরা সিরিয়ালে লিখে দিলেই আনসারটা হয়ে যাবে। যেমন মনে করে যে 31 10, মানে দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতি, এখানে আগে লিখবো 1, পরে লিখবো A1, পরে A1, পরে A1, পরে A1, নিচ থেকে উপরে যাব। সিরিয়ালে লিখে আমরা এখানে বৃত্তিটা দিয়ে দিব কত? 2। তো বৃত্তি যদি 2 দিই, তার মানে কত? দশমিক থেকে আমার বাইনারি ট্রান্সলেট হয়ে গেল। এরপরে গতে কি বলছে আমরা একটু লক্ষ্য করি। উদ্দীপকের ছাত্রের 2 শ্রেণীর রুলের পার্থক্য। এই যে দেখো এখানে কথাটা এরকম একটা প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে আসলে। উদ্দীপকের স্টুডেন্টের মানে ছাত্রের 2 শ্রেণীর পার্থক্য মানে বিয়োগ শুধুমাত্র যুগের মাধ্যমে বের করো। তাহলে যদি কখনো বলে যে যুগের মাধ্যমে পার্থক্য বের করো, এটা মানে পরিপূরক। যুগের মাধ্যমে পার্থক্য বের করা মানেই পরিপূরক। তো এটা 2-এর পরিপূরক করতে হবে। তো পরিপূরক কিভাবে করব লক্ষ্য করো, আমরা করি, নিচে যাই। পরিপূরক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, একটা ছিল আমার কত? 31, আর একটা ছিল 15। তাহলে পরিপূরক করার জন্য এগুলোকে আগে আমাকে বাইনারিতে, আমাকে হচ্ছে পার্থক্য মানে কি? বিয়োগ। তো আমি যে কাজটা করব, আমরা এই নিয়মে করব না, আমি তোমাদেরকে যে নিয়মে শিখিয়েছিলাম ওই নিয়মে করবা। কোন নিয়মে করবা? এভাবে লিখবা যে ছাত্রের 2 শ্রেণীর পার্থক্য হলে, যে পার্থক্য লিখে এই যে এইভাবে লেখাটা লিখবো, ছাত্রের 2 শ্রেণীর রুলের পার্থক্য তো প্রথমটা কত? 31, প্রথমটা কত? 31, এখানে 10 দিবা, মাইনাস, পরে দিবা যে 15 10, মাইনাস দেওয়ার পরে তুমি এখানে তো বিয়োগ করবা না, জাস্ট তুমি লিখবা 31 10 মাইনাস 15,
মানে 15 10 লেখার পরে যে কাজটা করবা, একটা বিষয় মনে রাখবো, তোমাকে পার্থক্য বললেও, যদিও তোমাকে বলছে পার্থক্য, তোমাকে করতে হবে কি বিয়োগ। এখানে বিয়োগ করলাম না, কিন্তু একটা বিষয় মনে রাখবা, যোগ বললেও আমি যোগ করব, বিয়োগ বললেও আমি যোগ করব। তখন এখন এখানে তো বিয়োগ আছে, এটাকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ কেমন করব, প্রথমটা আবার লিখবা যে 31 10, তারপরে এখানে যোগ দিয়ে দিবা। তাহলে এই মাইনাসটা কী করবো, মাইনাসটা আমি ভিতরে দিয়ে দিব। কোথায় দিয়ে দিব, ভিতরে। এই যে -1 5 10, এই যে মাইনাসটা আমি ভিতরে দিয়ে এখানে ভিত্তিটা লিখে দেবা নিচ্ছি। এই সিস্টেমে লেখার পরে এখন আমার মেইন কাজ হচ্ছে এটা। তাহলে এখানে 31 হচ্ছে প্লাসের আর 15 হচ্ছে মাইনাসের। তো এখন আমার কাজ হচ্ছে পরিপূরকটা কেমনে করব, এই যে লক্ষ্য করো, 31 প্লাসের 15 হচ্ছে কিসের, মাইনাসের। তো আমি প্রথমে যেটা প্লাসে সেটা আগে লিখে ফেলো। এটাকে আগে তুমি বাইনারিতে কনভার্ট করবা। বাইনারিতে কীভাবে করবা, ক্যালকুলেটারে করবা। বাইনারিতে যখন ক্যালকুলেটারে করবা, 31-এর মান আসে কত, 11111, মানে 5টা 1 আসে। কিন্তু আমি এটাকে 8 বিট করে করব। কয় বিট করে করব, 8 বিট। 8 বিট করার জন্য যেহেতু 5টা হয়েছে, আমি বাম দিকে আরও 3টা শূন্য দিব। তাহলে 8টা বিট হয়ে গেছে 31-এর মান। এখন আমার তো আরেকটা লাগবে কত, -15-এর মান, মানে -15-এর মান এবং +31-এর মান আমি কি করব, আমি 2-এর পরিপূরকের মাধ্যমে যোগ করব। কিন্তু আমাদের ক্যালকুলেটর বা কম্পিউটার কখনো মাইনাসের মান বুঝে না। এখানে যে আমার মাইনাসের মানটা হয়ে গেছিলো যে -15, কম্পিউটার কখনো মাইনাসের মান বুঝে না। তাই মাইনাসের মান কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে 2টা স্টেপ করতে হয়। প্রথমে এই মানটাকে আমাকে এই 15-এর প্লাসের মানটাকে বাইনারি করতে হবে, এরপর এটাকে 1-এর পরিপূরক করতে হবে, এরপরে আবার 2-এর পরিপূরক করতে হবে। কীরকম আমি একটু দেখাই। ধরো আমার তো মান লাগবে -15, কার মান লাগবে, -15। আমি আগে +15 মানটা কিন্তু ক্যালকুলেটারে দিলে আসবে, কিন্তু মাইনাসেরটা আসবে না। তো +15 মানটা আমি আগে ক্যালকুলেটারে দিলে দেখা যায় আসছে কত, 4টা 1। তো আমি 8 বিট করার জন্য আরও 4টা শূন্য দিয়ে দিব, 8 বিট হয়েছে। এবার দেখো আমি এই প্লাসের মান থেকে কীভাবে মাইনাসের মান বের করতে হয়, এই পদ্ধতিটার নামই হচ্ছে 2-এর পরিপূরক। প্লাসের মান থেকে কিভাবে মাইনাসের মানটা বের করতে হয়, এই পদ্ধতির নামই হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে আমি 15 প্লাসের মানটা বের করলাম, প্লাসের মানটাকে উল্টাই দিতে হবে, যেটাকে বলে 1-এর পরিপূরক। যেমন এখানে 1 ছিল, 1 থেকে আমি করে ফেলবো কত, 0। এখানেও 1 থেকে 0 0 0, আর এখানে শূন্যগুলোরে করবো 1 1 1, মানে 1গুলারে করবো 0 আর 0গুলারে করবো কত, 1। এই যে এটাকে সরাসরি উল্টাই দিবে, যে উল্টানোর নামটা হচ্ছে 1-এর পরিপূরক। উল্টানোর নামটা হচ্ছে 1-এর পরিপূরক। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন। আচ্ছা স্যার, লক্ষ্য করি, তাহলে এখানে 1-এর পরিপূরক করব, ঠিক আছে। 1-এর পরিপূরক মানে হচ্ছে সংখ্যাগুলোকে উল্টিয়ে দিব, কারণ আমার তো লাগবে মাইনাসের মানটা। তো আমি আগে প্লাসের মানটা আগে বের করব। ক্যালকুলেটরে দিলে প্লাসের মানটা চলে আসবে। প্লাসের মানটা বের করার পরে প্লাসের মানটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে যেটা, এটার নাম হচ্ছে 1-এর পরিপূরক। কথা বুঝাইতে পারছি। 1-এর উল্টানোর পরে এটার সাথে 1 যোগ করবা। 1 কী করবা, যোগ কীভাবে করবা আগেরগুলোতে আমি শিখিয়েছি, ঠিক আছে। তো তারপর আমি একটু যোগটা দেখিয়ে দিই। এখানে 0 আর 1 যদি যোগ করে উত্তর কত, 1। ওই বাকিগুলো বসায় দাও, শেষ। হাতে তো না এখানে, কথা ঠিক আছে। আশা করি যোগ তোমরা পারো। তো যোগ যেভাবে করো ওইভাবে করবা। তার মানে পরিপূরকের সিস্টেমটা কী দাঁড়াচ্ছে, আগে আমি যার মাইনাসের মানটা বের করব, তার প্লাসের মানটা আগে বের করব। বের করে এটাকে উল্টাবো। উল্টানোর পর এটার সাথে 1 যোগ করব। যে উত্তরটা আসবে, এই যে দেখো, এটা মাইনাসের মান। সিস্টেমটা বুঝছো, শর্টকাট। তবে আর উপরে ওই সিস্টেমে করব না, কেমন, যে এদের মতো আমরা এদের মতো করব না। আমি যেভাবে দেখাইছি একটু আগে, ওইভাবে করবো, যে 31 - 15 = 31 + -15। ঠিক আছে স্যার, মানে যোগ হইলেও যোগ, বিয়োগ হইলেও কি যোগ। এখন দেখো এই যে প্লাস, এখানে +31-এর মান আছে না, আছে কি না, আছে। এই যে -15 মান বেরোইছে। এবার এই দুইটা মানকে নিয়ে আমি যোগ করব, আমার অঙ্ক শেষ। তো দুইটা মানকে কিভাবে আমরা যোগ করবো, আমরা একটু লক্ষ্য করি। 31-এর মানটা নিলাম, -15 মানটা নিলাম, নিয়ে কী করবো, যোগ করবো। এবার যোগটা আমরা একটু লক্ষ্য করি, যোগ যদিও আগে শিখিয়েছি। দেখো 1 আর 1-এ আমরা জানি কত, 10। বাইনারি সিস্টেমে 1 আর 1-এ কত, 10। 10-এর বসাবো কত, 0, হাতে থাকবে 1। আবার একটা যদি এখানে আসে, 1 আর 1-এ কত, আবার 10। 10-এর কত, 0, হাতে থাকবে 1। আবার 1 আর 1-এ কত, 10। 10-এর কত, 0, হাতে থাকবে 1। আবার 1 আর 1-এ 10। 10-এর 0, হাতে থাকবে 1।
আবার এখানে আগের এক ছিল আর এখন এক, এক আর একে কত 10, এক আর একে কত, এক আর এক হচ্ছে 10 হয়ে যাবে, আবার উপরেও এক, তাহলে 10 আর একে কত হবে 11, তাহলে 11 আমি বসাবো কত 1, হাতে থাকবে কত 1, এই একে না আবার এটার সাথে যোগ করবো, এক আর একে কত 10, 10-এর 0, হাতে থাকবে কত 1, এক আর একে 10, 10-এর 0, হাতে থাকবে 1, এক আর একে কত 10, এই যে 10 বসে গেছে। আশা করি যোগটা বুঝতে পেরেছো। এখন যোগ করার পর আমি দেখবো বিট কয়টা আছে, আমি কিন্তু 8 বিট করে নিয়েছিলাম, 1 2 3 4 5 6 7 8 9, আমার এখানে বিট কিন্তু একটা বেশি চলে আসছে। মনে রাখবা, আমি যদি 8 বিট নিয়ে কাজ করি আমাকে 8 বিটেই থাকতে হবে, তাহলে অতিরিক্ত যেটা আসবে তার নাম হবে ক্যারি বিট। তো আমরা এখানে নিচে দিয়ে লিখে দিব যে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এটার নাম হচ্ছে ক্যারি বিট। চিহ্ন বিট 0, তাহলে ক্যারি বিট যদি আমি বাদ দিই তাহলে আমার এটা শুরু কোন জায়গা থেকে, 0 থেকে, আর এটা শুরুতে যেটা থাকে তার নাম হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট মানে হচ্ছে যদি এটা মাইনাস থাকে, সরি 0 থাকে তাহলে এটা হবে ধনাত্মক, আর যদি এটা যদি 1 থাকে তাহলে হবে ঋণাত্মক। তাহলে চিহ্ন বিটটা এখন কি 0, তাই এটা হবে কি ধনাত্মক। চিহ্ন বিট যেহেতু 0 তাই এটা ধনাত্মক। তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে, এই যে এদিকে আবার বিয়োগ করলে তাকাও, 31 থেকে যদি 15কে মাইনাস করে উত্তর আসে কত 16, তাহলে এখানে আমরা বলে দেবো সুতরাং 16 সমান সমান বাইনারিতে আসতেছে এইটা, তাহলে উত্তরে এটা হবে তার রুল পূর্বের রুলের তুলনায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে, সরি 16 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাইনারিতে বললে বলবো কি ফলাফল খারাপ হয়েছে, মানে আগের রুলের তুলনায় 16 গুণ বেড়ে গিয়েছে, 15 থেকে 31 16 গুণ বেড়ে গিয়েছে। এটা এটা তো আমি সরাসরি বলতে পারতাম না, আমাকে বলছে পার্থক্যটা যুগের মাধ্যমে দেখো, এটা মানে পরিপূরক, কথাটা ভাষাটা বুঝবা। প্রশ্নটা সবসময় এভাবে বলবে যে পার্থক্যটাকে যুগের মাধ্যমে দেখাও। গলাটা আমার ভাঙা, বোঝা যায় কিনা কে জানে। এরপরে দেখো 2 নম্বর সৃজনশীলটা আমরা একটু দেখি। 2 নম্বর সৃজনশীলে কি বলছে এখানে, কই এই যে দেখো এটা একটা চিত্র, ঠিক আছে, চিত্রটাতে কিছুটা ভুল আছে। আচ্ছা আগে আমি দেখি, এখানে এটা বলছে পি, এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে নট, নট কিন্তু আমি ডিজিটাল ডিভাইসে করিয়েছি, এটা হচ্ছে নটের মান। এরপরে বলতেছে এখানে কিউ, কিউ বলার পরে এটা বলছে আর, আবার এটা আর নট, আর কি নট, নট কীভাবে বের করে আমি আবার বলি। ধরো একটা মান দিলাম আমি, এটা পি এর মান, তো এটাকে আমি আগে যদি নট করে নিই এইভাবে জাস্ট ত্রিভুজ দিয়ে এই যে নট করে নিলাম, ঠিক আছে। এটা আমরা যখন ডিভাইস করিয়েছি তখন আমি এটা আলোচনা করেছি, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি সৃজনশীলটা কী বলে, আমি এখানে বলে দিচ্ছি। এখানে ক নম্বরে ক ক তুমি পড়ে নিবা, ঠিক আছে। গতে বলছে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ সরলীকরণ করো। উদ্দীপকের যে চিত্রটা দিয়েছে এটা আউটপুটটা বের করতে বলছে, আউটপুট মানে এই যে এফ এর মানটা বের করতে বলছে, এফ এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে এফ এর মানটা যদি আমি বের করি, চলেন এফ এর মানটা বের করলে এখানে কি কি আছে আমরা আগে একটু দেখি, তাকাও। হ্যাঁ লোক, এখানে যে চিত্রটা ছিল, চিত্রটার দিকে প্রথমে আমরা যদি তাকাই, প্রথমে কি করছে স্যার এখানে, স্যার পি কিউ আর 3টা ইনপুট, ইনপুট কয়টা 3টা ইনপুট থেকে একটু তাকাও সবাই। এখানে পি পি এর মান নিচ্ছে নাকি পি নটকে নিয়েছে, পি নটকে, তাহলে আমি এই যে পি নট মানে হচ্ছে এটা। এরপর একটা নিয়েছে এখানে কিউকে, কিউ জাস্ট জেনারেল। এরপরে বলছে আর কে নিয়েছে, কাকে নিয়েছে আর কে, তাহলে পি কিউ আর, কিন্তু এখানে বলছে আর নট দেওয়া, তাহলে এটা একটু ভুল দেওয়া হয়তো বা আর নট হবে। আমরা একটু আনসারটা দেখলে বুঝতে পারবো এখানে সঠিক কোনটা। এই যে দেখো এখানে বলছে পি কিউ আর, হ্যাঁ ওইখানে ভুল করছে, এইখানে ভুল করেছে। কীরকম স্যার, এই যে দেখেন আর এর উপরে নট দিছে, কিন্তু আর নট কেন নেই, আর এর কি এই বারটা নিছে নাকি এই বারটা নিছে, আর এর মানটা নিছে, আর এর নটটা নেয়নি। তাহলে এখানে সমীকরণটা হবে পি নট কিউ আর, প্রথম সমীকরণটা হবে এইটা। এরপরে দ্বিতীয় সমীকরণটা দেখি, এখান থেকে পি নট, এরপরে কিউ নিছে আর এটা নিছে আর নট, তাহলে পি নট কিউ আর নট, এটা ঠিক আছে। এরপরে এইখান থেকে নেওয়া হয়েছে পি কে, আর এখান থেকে নেওয়া হয়েছে আর কে, তাহলে এটা হবে পি আর, শুধু পি আর। এবার এই তিনোটা মানকে কী করছে, যোগ করছে, প্রথম মানটা দ্বিতীয় মানটা তৃতীয় মানটাকে যোগ করে দিয়েছে। তাহলে যোগ করলে কী দ্বারা আমরা একটু দেখি, এই যে লক্ষ্য করো, চিত্রটা আগে দেখে বা চোখের সামনে নিয়ে দেখবা মানগুলো কী আছে। প্রথমটাতে ছিল পি নট কিউ আর, পি নট কিউ আর, দ্বিতীয়টাতে ছিল পি নট কিউ আর নট, আর তৃতীয়টাতে নিয়েছিল পি আর। তাহলে এইটা ছিল এফ এর মান, কার মান, এফ এর মান। তো আমাকে কিন্তু ওরা বলছে
ফলাফলটাকে সমীকরণ করতে, সমীকরণ মানে কি, এটাকে আমাকে সরল করতে হবে। সরল, সরল মানে এটাকে আমরা একটু ভেঙে ছুঁড়ে দেখবো কি হয়। কীরকম দেখো, এটা থেকে যদি আমরা তাকাই কী করা যায়, এখানে কী কমন নেওয়া যায়, এখানে পি নট আছে, এখানে পি নট আছে, ওইখানে পি নট নাই। তারপরে যদি লক্ষ্য করি এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে নাই। আবার এখানে আর আছে, এখানে আর নট, এখানে আর। তাহলে তিনটায় তিন রকম। তাহলে এই দুইটা থেকে আমার কি কমন নেওয়া যায়, তুমি দুইটা থেকে কমন নিতে পারো, তিনটা থেকে কমন নিতে পারো, আবার চাইলে এই দুইটা থেকে কমন নিতে পারো, তোমার ইচ্ছা। উত্তর হইলে হয়েছে কথা। সমীকরণ আমি করিয়েছি, ঠিক আছে। যারা পারো না সমীকরণে ভিডিওগুলো দেখে নিবা, এই কারণে আমি দ্রুত বলছি। এইখান থেকে কমন যাচ্ছে হচ্ছে যে আমার পি নট কমন যায় এবং কিউ কমন যায়, কারণ এখানে পি নট আছে, কিউ আছে, আর কমন যায় না। তো পি নট কিউ যদি কমন নেই, এখানে বাকি থাকে কি আর, এই যে আরটা লিখলাম, আর এখানে বাকি থাকে কি আর নট। কথা ক্লিয়ার? আর এদিকে পি আরটা লিখে দিচ্ছি। এখন আমরা একটা সূত্র জানি কি, আর প্লাস আর নট, মানে সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস এ নট, এটার উত্তর হচ্ছে 1। এ প্লাস এ নট, এটার উত্তর কত 1, মানে আর প্লাস আর নটের উত্তর কত হবে 1। তখন এই যে 1-এর সাথে যদি আমি এটা গুণ করি এইটাই হবে। আবার পাশে আছে এটা, এটা আছে না, তাহলে এইখানে একটু যদি আমরা তাকাই, দেখো তো এখানে কোনো কমন যায়, পি নট এখানে আছে, এখানে নাই, কিউ এখানে আছে, ওইখানে নাই, মানে কোনো প্রকার কমন যায় না, কিছু আর কিছু করা যায় না। তাহলে এটাই উত্তর, সরল সমীকরণ হয়ে গেছে, ঠিক আছে। এই সমীকরণটা আমি পেয়েছিলাম কোন জায়গা থেকে, চিত্র দেখে। চিত্র দেখে নিয়ে আমি এটা করছি। এই যেগুলো সবগুলো যুগ। কেন যুগ? ওই যে দেখো চিত্রটা আমি যদি একটু দেখি, চিত্রের দিকে আমরা একটু তাকাই, এই চিত্রে দেখো সবগুলো কিন্তু যুগ। এই যে এগুলো সবগুলা কি, সবগুলা যুগ, সবগুলো এখানে ছিল যুগ। দেখি আমরা একটু চিত্রটা, ও না এখানে একটু ভুল আছে, এই যে দেখছো, আমি বলছিলাম এখানে একটা ভুল ছিল। ভুলটা কি জানো, এই যে এখানে এটা কিন্তু যুগ দেওয়া, কিন্তু এখানে কিন্তু গুণ করছে। যুগ দিলে কিন্তু এরকম হইতো যে পি নট যুগ কিউ যুগ আর, এরকম হইতো। এটা যে যুগ দিছে তাহলে এটা ভুল করছে না। চিত্রটা হবে এটা, চিত্রটা কি হবে, অ্যান্ডের হবে, এরকম সোজা হবে। চিত্রগুলো কি হবে, চিত্রগুলো হচ্ছে অ্যান্ডের, যেহেতু অ্যান্ডের তাই মানটা হবে কত, এই যে পি নট গুণ কিউ গুণ আর নট। বিষয়টা বুঝাইতে পারছি? চিত্রটা হবে কিসের, অ্যান্ডের। চিত্রটা এগুলো হবে অ্যান্ডের, এগুলো কিসের, অ্যান্ডের। আবার এইটা কি আমার কিসের হবে, যুগের হবে। মানে প্রথমে অ্যান্ডের মানগুলো বের করার পরে সবগুলোর আবার উত্তরগুলোরে যোগ করছে। এই যে দেখো এখানে মানগুলো বের করার পরে উত্তরগুলোকে যোগ করছে। এই যে এই মানটা বের করছি আমি অ্যান্ডের, এগুলো গুণ না, গুণের মানগুলো পরে লাস্টে সবগুলোরে যোগ করা হয়েছে, ঠিক আছে স্যার। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, করে এটাকে সমীকরণ করছে। এরপরে আমরা গতে কি বলছে, উদ্দীপকে এফ এর যে মানটা বেরিয়েছে, যে লাস্টে একটা মান বেরিয়েছে না সমীকরণ করে, এই মানটাকে নান গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। কার মাধ্যমে, নান গেট। নান গেট চিনো, এই যে অ্যান্ডের বিপরীত, এই যে এটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ডের এখানে যদি একটা গুল দিয়ে দিই, এটার নাম হচ্ছে নান গেট। নান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে কাকে, উত্তরটাকে। তাহলে উত্তরটা আমরা একটু দেখি, উত্তর কোনটা, এইটা। এটাকে নান গেট দিয়ে বাস্তবায়ন করবো। আমরা আজকে শিখবো বাস্তবায়ন কিভাবে করে। আহাত লক্ষ্য করি, এই যে উত্তরটা, এই যে দেখো স্যার, এই যে আমরা লিখছি যে এফ এর মানকে নান গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে কাজটা করবা, ওই সমীকরণটা নিবা। বাস্তবায়ন মানে উপরে দুইটা দাগ, উপরে কি করবা, দুইটা দাগ দিবা। আমি শর্টকাটে বোঝাচ্ছি, তোমরা যে ভাষাগুলো বুঝবে, ঠিক আছে। যে উপরে দুইটা বার দিবা, বার দেওয়ার পরে নান্ড মানে কি, গুণ না, নান্ড মানে কি, গুণ কি না, তাহলে এখানে কোনো যুগের চিহ্ন থাকবে না, যা থাকবে সব গুণ, যা থাকবে সব কি গুণ। একটু লক্ষ্য করো, তাহলে এইটার দিকে যদি তাকাই, এখানে কি এই জায়গাটা কিন্তু গুণে আছে, এই জায়গাটাও গুণে আছে, কিন্তু এখানে কি আছে, তাহলে এই যুগটাকে আমার গুণ বানাইতে হবে। তাহলে গুণ কেমনে বানাই, দেখো আমি বলছি, বাস্তবায়ন মানে দুইটা এভাবে বার দিবা, কী দেবা, উপরে দুইটা বার দিবা, বার দিয়ে একটা বারকে তুমি ভেঙে দিবা। এই একটা বারকে কী করবা, এভাবে ভেঙে দিবা। ভেঙে দিলে অর্ধেকটা পড়বে কার উপরে, এর উপরে, অর্ধেকটা পড়বে এর উপরে, তাই না। একটু লক্ষ্য করো তো একটু, এই যে দেখো এখানে প্রথম বারটাকে আমি ভেঙে দিলাম, এই যে এখানে, এই যে এই বারটাকে যেখানে ভেঙে দিয়েছি, ভেঙে দিলে অর্ধেক পড়ছে এর উপরে, অর্ধেক পড়ছে এর উপরে। আর এটা তো আগের থেকেই ছিল, আগের থেকে ছিল না এখানে একটা কথা, ঠিক আছে। এই যে এটা আগের থেকে ছিল, আর এই অর্ধেকটা এখানে পড়ছে, আর এই অর্ধেকটা এসে এইটার উপরে পড়বে, তাই না। আর উপরাটা তো পুরাটা থাকবে, উপরাটা তো আর ভাঙি নাই। কিন্তু মনে রাখবা, কখনো যদি বার ভাঙো, বার ভাঙলে এই যে বারের নিচে যে চিহ্নটা থাকবে, ওই চিহ্নটা যদি যোগ থাকে এটা হয়ে যাবে গুণ,
আর এটা যদি গুণ থাকে এটা হয়ে যাবে কি যোগ। একটু লক্ষ্য করি আমরা এই বারটাকে ভাঙার কারণে, এই যে বারটাকে ভাঙছে এখানে যোগ ছিল না, এই দেখো যোগটা গুণ হয়ে গেছে, যোগটা কি হয়ে গেছে গুণ হয়ে গেছে। তাহলে দেখো তো এখানে আর যুগের কোনো অস্তিত্ব আছে? যদি আমরা এদিকে তাকাই এখানে যুগের আর কোনো অস্তিত্ব নাই, তাহলে এটা শেষ। এবার এটার একটা ছবি এঁকে দিব, কি আঁকবো ছবি। এখানে ইনপুট কয়টা? পি কিউ আর, কয়টা ইনপুট? 3টা। আবার পি মাঝে মধ্যে নট আছে, আবার এখানে কি পি আরও নট আকারে আছে, পি আরও কি নট আকারে আছে। তাহলে এটা আমরা যে কাজটা করব নান গেট দিয়ে বাস্তবায়ন করব, কি দিয়ে? নান গেট দিয়ে। আচ্ছা একটু তাকাও তো এখানে সবাই, চিত্রটার দিকে যদি আমি তাকাই, প্রথমে এখানে আমরা পি কিউ আর 3টা ইনপুট নিব। এই যে দেখো 3টা নিলাম, পি কিউ আর 3টা ইনপুট নিলাম না। প্রথমে যেটা বলছে এখানে কি আমার পি কিউরে গুণ করছে, প্রথমে কি করছে পি কিউরে না সরি পি নট কিউ, এই যে পি এর উপরে নট আছে, পি নট কিউ মানে যে পি নট আর কিউকে গুণ করছে, প্রথমে গুণ করছে না, কাকে কাকে? পি নটকে আর কিউকে। তাহলে পি নটকে নিব, পিকে নিলে তো হবে না, পি নিলে হবে নাকি পি নটকে নিব? তাহলে আমি পিকে নিলে হবে না, পিকে আগে নট করে নিব। যেমন নট যে করে নিব, আমরা জানি নট করতাম এইভাবে, নট এইভাবে করতাম, কিন্তু এখন নট এইভাবে করা যাবে না, যেহেতু নান গেট, নান গেটের নট নান গেটে চেহারার মতো হইতে হবে। তাহলে নান গেটের নটটা কীভাবে হবে? এইভাবে দিয়ে, এই যে এইভাবে নান করে এইভাবে দিয়ে এখানে এই যে নট করে নিতে হবে, এই যে নট। এটা ধরো এটা যদি পি হয়, এটা কি হয়? পি হইলে এটা হবে পি নট। বিষয়টা বুঝাইতে পারছি? নান গেটের নট নান্ডের মতোই হবে, নান গেটের নট নান্ডের মতোই হবে। কীরকম দেখো, এই যে পিকে যদি নট করে, এই যে দেখো এখানে নিছি, এই যে এটাকে আমি আগে নট করে নিছি, মানে এখানে তো সিঙ্গেল পি, পিকে নট করলে নান্ডের নিয়মে নট করতে হবে। তাহলে এখানে কি হয়ে গেল? উত্তরটা কী দাঁড়ালো? পি নট। কী দাঁড়ালো? তাহলে আমাকে তো প্রথমে পি নট নিতে বলছে, আরেকটা কারে নিব? কিউকে নিব। কাকে নিব? এই যে কিউকে নিব সরাসরি, কিউকে কারে নিব সরাসরি। আর এই যে পি নটকে, পিকে নট করে নিলাম, নিয়ে দুইটাকে এখানে কি করছে? গুণ করছে না? এই যে দেখো দুইটাকে আমি গুণ করে দিলাম, দুইটাকে কী করলাম স্যার? দুইটাকে গুণ করলাম কিনা বলো তো? পি নটকে নিলাম এবং কিউকে নিলাম, এই যে পি নট, এই যে পি নট এইটা, এবং কিউ এর মান সরাসরি নিলাম, আর পি নটের মান নিলাম, পিকে নট করে নিলাম, এবং দুইটাকে কি করতে বলছে? গুণ। এই যে চলো আমি দুইটাকে গুণ করে দিলাম, এই যে গুণ করলাম, দুইটা গুণ হয়েছে। গুণ হওয়ার পর একটু অনেক লক্ষ্য করে, এই দুইটার উপরে একসাথে আরেকটা বার ছিল না, বার মানেই নট, বার মানে কি? তাহলে গুণ করার পর এখানে একটা গুল দিয়ে দিব, মানে নট হয়ে যাবে। গুল দিলে কি হয়ে যাবে? এই যে দেখো লিখছি এখন পি কিউ নট, মানে এখানে একসাথে হচ্ছে যে পি কিউ নট, পি কিউ নট বেরোইছে স্যার, এই যে পি কিউ নটের মান আসছে। এবার এই পাশে দেখো পি আর নট, এই পাশে কী আছে? মানে পি কে আর আর কে আগে গুণ করছে, তাহলে কারে নিব? যে পি কে নিলাম, পি কে নিলাম, পরে কারে নিব? আর এর নিব, যে আর কে নিলাম, নিয়ে দুইটাকে আগে কী করছে? আগে দুইটাকে গুণ করছে, পি কে আর কে গুণ করছে, কাকে? পি কে আর কে। তাহলে পি কে নিলাম, আর কে নিয়ে আগে গুণ করলাম, এই যে গুণ মানে হচ্ছে এই যে নান্ড, গুণ হয়েছে। এবার দুইটার উপরে এবার এই যে একটা বার ছিল না, এবারে যেটা বার ছিল না, এটা মানে নট, এই যে দুইটাকে আবার এই যে নট মানে গোল দিয়ে দিব, নট মানে কি দিব? ওই যে দেখে এখানে নট উপরে বার পড়ে গেছে। এবার এইটার উত্তরটা আর এইটার উত্তরটা দুইটাকে আবার মাঝখানে কী করছে? গুণ করছে, মাঝখানে কী করছে? তো যে এইটার উত্তরটা নিলাম, এইটার উত্তরটা নিলাম, নিয়ে মাঝখানে আবার কী করে দিব? গুণ করে দিব। তো গুণ করতে করলাম, এই যে দুইটাকে আবার গুণ করছি, দুইটাকে কী করছি? আমি একটু মুছে দেখাই দিই। দুইটারে যদি আমি এখানে গুণ করি, লক্ষ্য করো, দুইটাকে এখানে আমি আবার গুণ করলাম, এই যে গুণ করলাম না, এই যে দেখেন দুইটারে গুণ করলাম, এই যে গুণ করা হয়েছে, দুইটাকে গুণ করা কিন্তু হয়েছে। তো গুণের পরে এখন দেখো এই দুইটার উপর আবার অ্যাভারেজ একটা বার আছে, সবগুলোর উপর একটা বার আছে না, মানে সবগুলোর উত্তর কোনটা? এটা না? তাহলে এটার উপর বার মানে কি? এটার মুখে একটা গোল দিয়ে দিব, বার মানে এটার মুখে কী দিব? তাহলে এই সম্পূর্ণ এটার উত্তর হচ্ছে এই যে এটা, এই যে এটা উত্তরটা এই যে এখানে লিখে দিব। আশা করি বাস্তবায়ন বুঝতে পেরেছো। বাস্তবায়ন মানে হচ্ছে প্রথমে যে সমীকরণটাকে বাস্তবায়ন করতে বলবে ওইটার উপর বার দিয়ে, যদি নান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলে সবগুলোরে গুণে ফেলতে হবে, সবগুলোরে কি গুণে, আর যদি নর দিয়ে বাস্তবায়ন করতে বলে সবগুলোকে যোগে ফেলতে হবে। বাস্তবায়ন মানে আমি তোমার বোঝাই, ধরো এখানে পি কিউ আছে, তো পি এবং কিউ এটাকে ধরো নান্ড দিয়ে বাস্তবায়ন করলে এটা তো গুণে আসে, আর তো বাস্তবায়ন করার দরকার নাই। এরপর যদি এটাকে যদি নর দিয়ে বলে দুইটা বার দিবা, একটা বার বাংবা, মাঝখানে গুণ হয়ে যাবে। আবার মনে করো এটা যুগে আসছে, কিসে আছে? আর নান্ড দিয়ে বাস্তবায়ন করবো, উপরে দুইটা বার দিবা, একটা বার ভেঙে ফেলবা, তখন এটা পি কিউ হয়ে যাবে, এখানে অর্ধেকটা এখানে অর্ধেকটা, আর উপরে
আরেকটা থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আরও দেখবো, আমি দেখাবো, সমস্যা নাই। আশা করি এই সৃজনশীলটাও শেষ, এইটাও আমাদের শেষ। আমি এখানে আরেকটা করছি, একটু 3 নাম্বারটা একটু লক্ষ্য করো, আমি একটু শেষ করে দিই। 3টা থাকুক মোটামুটি। এই যে আমি বলছিলাম না, শতক সারণী থেকে, কোন জায়গা থেকে? শতক সারণী থেকে আমাকে সৃজনশীল করতে হবে। এখানে 2টা শতক সারণী দেওয়া, আমরা যদি একটু তাকাই, লক্ষ্য করিও। একটা বলছে ইনপুট আউটপুট, এবং ইনপুট আউটপুট 2টাতেই দেখা। আমি বলছিলাম শতক সারণী দেখে আমাকে চিনতে হবে যে আসলে এগুলা কোন গেট। চলো আমি আগে এটা চিনি। এই দেখো এখানে পি কিউ, ইনপুট কটা 2টা, আউটপুটটা দেখি কি আসতেছে। অ্যান্ড এটা কি অর গেট নাকি অ্যান্ড গেট? লুক, অর গেট নাকি অ্যান্ড গেট নাকি এক্সর গেট নাকি এক্সনর গেট, সেটা আমরা জানবো কীভাবে? আমরা আগে শুরুতে একটা করে দেবো, প্রথমে জাস্টিফাই করবো এটা অর কি না। দেখো তো 0 0 যোগ করলে কি একা হয়? এক তো হয় না, তাহলে এটা কি অর? অর না, এটা অর না। তাহলে অরের বিপরীতটা নর দিয়ে দেখি। নর মানে কি? যে যোগ করলে যেটা হওয়ার কথা তার উল্টাটা হবে। তাহলে 0 0 যোগ করলে হওয়ার কথা 0, তাহলে উল্টা হয়েছে কত? 1। হ্যাঁ, নরের কিছুটা আভাস আছে নাকি নাই? সবগুলো মিলাবো, সবগুলো মিললে নর, না মিললে নর না। আবার 1 এ 0 যোগ করলে হওয়ার কথা 1, তার উল্টাটা কি হয়েছে? না, তার উল্টাটা হয়েছে। এ দেখো, তাহলে একটা হয়েছে উল্টা, একটা হয়েছে আবার ওই রকম। তাহলে এটা অরও না, নরও না, তাহলে নরবাদ। এবার দেখবো অ্যান্ড কি না। কি দেখবো? অ্যান্ড। এবার দেখবো কি অ্যান্ড কি না। অ্যান্ড দেখার জন্য, অ্যান্ড মানে কি? গুণ। 0 0 গুণ করলে কি 1 হয়? তাহলে এটা অ্যান্ড না, অ্যান্ড না। এবার দেখবো নান্ড কি না। নান্ড মানে হচ্ছে অ্যান্ডের উল্টা। তাহলে 0 0 গুণ করলে 0 হওয়ার কথা, কিন্তু তার উল্টা হবে কত? 1। প্রথম শর্ত মানে, প্রথমটা শর্ত মানে। এরপরটা দেখি নান্ডের মানে কি না। 0 আর 1 গুণ করলে হওয়ার কথা কত? 0। এটা উল্টা, তাহলে এটাও নান্ডের সূত্র মানে। 0 আর 1 গুণ করলে হওয়ার কথা কত? 0। এটা উল্টা, তাহলে এইটাও শর্ত কি মানে। 1 গুণ করলে হওয়ার কথা 1, কিন্তু উল্টা, তার মানে এটা সম্পূর্ণটা নান গেট। একটা পেয়ে গেছি না? তুমি বুঝতে পেরেছো কীভাবে শতক সারণী থেকে গেট বের করবা? একবারে অর থেকে সিরিয়ালে তুমি দেখে আসবা কোনটা। তাহলে এটা আমি পেয়ে গেলাম, এটা কোন গেট? এটা হচ্ছে নান গেট। ওকে, একটা পাইলাম। এবার এইটা দেখি, এটা কোন গেট? এটা যদি আমরা দেখতে যাই, দেখো আগে আবার অর দিয়ে শুরু করব। 0 আর 0 যোগ করলে কত হবে? 1। 0 হওয়ার কথা না, তাহলে এটা অর তো না, অর না। চলো অরের পরেটা দেখি, নর দিয়ে দেখি। যদি আমরা এটা নর দিয়ে দেখি, নর মানে কি? 0 0 যোগ করলে হওয়ার কথা 0, হয়ে গেছে 1, তার মানে নরের শর্ত মানে। এবার দ্বিতীয়টা দেখি, 0 আর 1 যোগ করলে হওয়ার কথা 1, হয়ে গেছে উল্টা, তাহলে এটাও নরের শর্ত মানে। এখানে 1 আর 0 যোগ করলে হওয়ার কথা 1, হয়ে গেছে কত? 0, এইটাও কিন্তু নরের শর্ত মানে। আবার 1 আর 1 যোগ করলে হওয়ার কথা 1, একই হয়েছে। তা আগেরগুলোতে যেটা যোগ করার কথা এটা হয়েছে উল্টাটা, আবার এখানে যেটা এটা, তাহলে এখানে লাস্টে গিয়ে নরের শর্ত কি মানে না। তাহলে এখন যাবো আমরা কোথায়? আবার যাবো অ্যান্ডে। এবার দেখবো অ্যান্ডের শর্ত মানে কি না। 0 0 গুণ করলে কত? 0 না, অ্যান্ডের শর্ত জীবনও মানবে না। তাহলে অ্যান্ডের উল্টাটা কি? নান্ড। আগেরটা কিন্তু নান্ড পাইছি। আচ্ছা, এটাও দেখি। 0 0 গুণ করলে কত হওয়ার কথা? 0 হওয়ার কথা, কিন্তু তার উল্টাটা 1, তাহলে এটা নান্ডের সূত্র মানে, মানে অ্যান্ডের উল্টা। 1 আর 0 গুণ করলে হওয়ার কথা কত? 0 না, তাহলে এখানে তো আবার যেটা হওয়ার কথা এটা হয়েছে, তাহলে এটা নান্ডও হবে না। তাহলে অর গেল, নর গেল, অ্যান্ড গেল, নান্ড গেল। এরপর আসো এক্সর এবং এক্সনর। 6টা গেটই, নট গেট তো লাগে না। এক্সর গেট হয় কিনা দেখো। এবার আমরা দেখব এক্সর মানে কি। এক্সর মানে হচ্ছে যেগুলাতে বেজোড় সংখ্যক 1 আছে ইনপুটগুলোতে, ওইখানে উত্তর হবে 1। বলছিলাম না, বেজোড় সংখ্যক 1 থাকলে উত্তর হবে কত? 1। দেখো তো এখানে কি বেজোড় সংখ্যক 1 আছে? না, তারপরে উত্তর 1 হয়েছে, তার মানে এটা জীবনও একজন না, একজর না। তাহলে আমি এখন দেখবো কত? এক্স নর কিনা। এক্সের এখানে আবার নর আছে, এক্স নর মানে কি? বেজোড় সংখ্যক 1 থাকলে হওয়ার কথা উত্তর 1, হয়তো বা তার উল্টাটা হবে। দেখি তো, এখানে বেজোড় সংখ্যক 1 নাই, আছে কত? 0, তার মানে উত্তর হওয়ার কথা 0, হয়েছে কত? 1। ওকে, তাহলে এটা ঠিক আছে। এক্স নরের সূত্র মানে। এখানে বেজোড় সংখ্যক 1 আছে না? 1 কয়বার? একবার। তাহলে জুরবার না বেজুরবার? বেজুরবার। তাহলে এখানে উত্তর হওয়ার কথা 1, কিন্তু হয়েছে কত? 0, তার মানে এটা এক্স নরের শর্ত মানে। এখানেও বেজোড় সংখ্যক 1 আছে, তাহলে উত্তর হওয়ার কথা 1 না হয়ে 0 হয়েছে, তাহলে এটা এক্স নরের শর্ত মানে।
এখানে কিন্তু জোড় সংখ্যক এক, আর আমরা জানি এক জোরে কিন্তু জোড় সংখ্যক এক থাকলে শূন্য, এক জোরে জোড় সংখ্যক এক থাকলে কি শূন্য, কিন্তু হয়েছে কোন তো এক, তার মানে এটা এক্স নরের শর্ত কি, মানে এক জোরের উল্টা হইলেই কি এক্স নর, তাহলে এটা কার শর্ত মানতেছে এক্স নর, কি এক্স নর। তাহলে আমরা এক্স নর গেট পাইছি। এক্স নর মানে কীরকম, এ যুগের উপরে গুল দিবা, বি এই যে উপরে একটা বার দিবা, এটাকে বলে এক্স নর। কি বলে এক্স নর। এটা একটা ফাংশন আছে, ফাংশনটা কি এ নট বি নট যুগ এ বি। ফাংশনটা কি বুঝাইতে পারছি? আচ্ছা যাই হোক, দুইটা চিনছি, এটা হচ্ছে আমার নান গেট আর এটা হচ্ছে কি এক্স নর গেট। আচ্ছা এবার আমরা দেখি প্রশ্নে আমাদেরকে কি বলে। প্রশ্নে আমাকে গ নম্বরে যায়। আচ্ছা এইটা একটু বুঝাই দিই, খটা এক এক যোগ করলে এক হয় এবং এক এক যোগ করলে 10 হয়, এটা ব্যাখ্যা করো তো। এই এক এক যোগ করলে এক হয় কোথায়, লজিক গেটে। কোথায় হয়, লজিক গেটে সমীকরণে ওই যে এ যোগ করলে যেভাবে এ হয়, এক একে যোগ করলে কত হয় এক হয়, ব্যাখ্যাটা পড়লে পারবা। আর এখানে একে একে যোগ করলে 10 হয় কোথায়, বাইনারিতে। তো এখন তুমি পড়লেই পারবা। আমি কি বুঝাইতে পারছি? বিষয়গুলো বুঝবেন, নার্ভাস হবেন না। গতে বলছে সত্যক সারণী এক, এক মানে কি নান গেটকে প্রতিনিধিত্ব করে, প্রমাণ করা। আচ্ছা সত্যক সারণী এক যে নান গেটকে বোঝায়, প্রতিনিধিত্ব করে মানে কি নান গেটকে বোঝায়, এটা আমরা বের করছি না। তখন আমরা বলবো যে এখানে জাস্ট তুমি তোমার মতো করে ব্যাখ্যা বলবা। কত বলবা যে এখানে যে দেখা যাচ্ছে সত্যক সারণী এক থেকে দেখা যাচ্ছে 0 0 এগুলোকে অর গেট এক্সর গেট কোনোটা দিয়ে মিলে না, কোনটা দিয়ে মিলতেছে নান গেটে শর্ত মোতাবেক মিলতেছে। যেমন 0 0 গুণ করলে হওয়ার কথা 0, কিন্তু এখানে আছে কত 1, আবার 0 0 0 এর 1 গুণ করলে হওয়ার কথা 0, হয়েছে কত 1। তার মানে এটা অ্যান্ডের বিপরীতকে প্রকাশ করছে, তাই কি এটা নান গেটকে বোঝায় বা নান গেটকে প্রতিনিধিত্ব করে। নিজের ভাষায় লিখবা, সে কারণে একবার পড়ে নিলে আরও সুন্দরভাবে লিখতে পারবে, এটা অলরেডি বুঝাই ফেলছি না। আচ্ছা এবার আসো, গতে বলছে সত্যক সারণী 2কে মানে 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে সত্যক সারণী 2 দ্বারা মানে কি এক্স নরকে প্রতিনিধিত্বকারী গেট কোনটা, নান গেট দিয়ে সত্যক সারণী এক। আচ্ছা সত্যক সারণী 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে মানে সত্যক সারণী 2 দিয়ে যে গেটকে বোঝাচ্ছে, কোন গেটকে, এক্স নর গেটকে। সত্যক সারণী 1 দ্বারা যে গেট বোঝাচ্ছে ওই গেট দ্বারা বাস্তবায়ন করো, মানে নান গেট দিয়ে এক্স নরকে বাস্তবায়ন করতে বলছে। কাকে দিয়ে, সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব, নান গেট দিয়ে যে কাউকে বাস্তবায়ন করা সম্ভব নাকি সম্ভব না? তাহলে আমরা বলবো কি হ্যাঁ সম্ভব, কারণ 1 নম্বরটা হচ্ছে নান গেট এক, আর 2 নম্বরটা হচ্ছে কি এক্স নর গেট। তাহলে নান গেট দিয়ে আমরা এক্স নর গেটকে বাস্তবায়ন করবো। বাস্তবায়ন মানে কি, ওই যে সমীকরণটা এটার উপরে 2টা ডবল বার দিব, আমি এর উপরে চিত্র আঁকবো, আমি একটু দেখাই। দেখো তো আমরা যদি বলতে যাই তখন আমরা বলবো যে উদ্দীপকের সারণী 2 এর ইনপুট সংকেতের মান ভিজুর সংখ্যক 1 হলে আউটপুট হবে কত 0, অন্যথায় আউটপুট সংকেত 1 হলে 1 হয়েছে। তার মানে কি এটা তুমি নিজের ভাষায় লিখবা যে আমরা জানি এক জোরে কি এক জোরে, তুমি নিজের ভাষায় লিখতে পারো যে এক জোরে ভিজুর সংখ্যক 1 থাকলে উত্তর হবে কত 1, কিন্তু এখানে এটা হয়েছে উল্টা, যেটা আমরা এক্স নরকে সংকেত দেয়। তার মানে উদ্দীপকের 2 নং চিত্রটা কি বোঝাচ্ছে, এক্স নরকে। আবার উদ্দীপকের হ্যাঁ এগুলো বলার পরে যাই হোক, এত ব্যাখ্যা বলতেছি না, আমরা ডাইরেক্ট বলবো যে উদ্দীপকের 1 নং মানে নান গেট দিয়ে এক্স নরকে বাস্তবায়ন করা সম্ভব। কিভাবে বাস্তবায়ন করা সম্ভব আমরা একটু দেখি, এই যেখানে একটু তাকাও। এক্স নর গেটের আমরা ইয়াটা জানি না, এক্স নর গেটের ইয়াটা কোনটা, সমীকরণটা কি এ এক্সর বি, এ এক্সর বি। এটা একটু আগে আমি কিন্তু বলছি, একটু আগে বলছি না, এটার আবার একটা মানে ভাঙা রূপ আছে। এই ভাঙা রূপটার নামটা কি, এ নট বি নট প্লাস এ বি, একটু আগে বলছিলাম না, অথবা এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস। একটু আগে বললাম যে এটাকে ভেঙে চাইলে এরকম লেখা যায়, বললাম না, এটা মুখস্থ করে ফেলবা, যদিও চিত্র দেখে আগে দেখিয়েছি, ঠিক আছে, কীভাবে এ নট বি নট আসে। তারপরে এটা এক্স জোরের ফাংশনটা মুখস্থ করে ফেলবা, এক্স নরের ফাংশনটা মুখস্থ করে ফেলবা। কথা ঠিক আছে স্যার? কোথায় চলে গেছে? হ্যাঁ দেখা বাস্তবায়ন কেমনে করব, এইটাকে করা যাবে না, এটার বাংতিটাকে করতে হবে, ঠিক আছে। তো বাংতিটাকে কেমনে বাস্তবায়ন, এটার উপর 2টা বার দিব। আচ্ছা আমি কি দিয়ে বাস্তবায়ন করব, নান্ড দিয়ে। নান্ড মানে কি গুণ, তার মানে এখানে কোনো যুগ থাকতে পারবে
এটা কোনো যুগ থাকতে পারবে? পারবে না। তাহলে নান্ড করার জন্য যে কাজটা করবো, যে উপরে দুইটা বার দিব, এগুলোর উপরে কিন্তু আগে থেকে একটা একটা বার আছে। তার আমি একটু দেখি তো, এখানে হচ্ছে এ ভি যুগ এ নট বি নট, উপরে যদি আমরা দুইটা বার দিই, আমি শুধু এই যুগটাকে তো উঠাবো। উঠানোর জন্য আমি যে কাজটা করবো সেটা কি করতে পারি, আমি এখানে এই বারটাকে একটু ভেঙে দিতে পারি। এই বারটাকে কী করবো, এই বারটাকে যদি আমি ভেঙে দিই, লক্ষ্য করিও, তাহলে এই প্লাসটা থাকবে না। এই প্লাসটা কি হয়ে যাবে, এই প্লাসটা এখন গুণ হয়ে যাবে। যে এই প্লাসটাকে আমি গুণ করে দিলাম, বুঝাইতে পারছি? বার বাংলায় প্লাসটা কী হয়ে যাবে, গুণ। এবার দেখো তো, বারের অর্ধেকটা কার উপরে পড়ছে, বারের অর্ধেকটা পড়ছে এ বির উপরে। কার উপরে, আমি কালারটা চেঞ্জ করে দেখাই, অর্ধেকটা পড়ছে এ বির উপরে। এই যে দেখো, অর্ধেকটা এ বির উপরে, অর্ধেকটা পড়ছে কি এ নট বি নটের উপরে। কিন্তু এখানে কিন্তু ঠিকই গুণ হয়ে গেছে। কথা ক্লিয়ার? তাহলে এখানে আর কোনো যুগ আছে? তাহলে এখন এটা এঁকে দিলেই শেষ। তাহলে এখানে কি, এইটার উপরে একটা একটা বার, এখানে আরেকটা বার পড়ছে, এটার উপরে একটা, আর ওই সম্পূর্ণ উপরে আছে একটা, সম্পূর্ণ উপরে একটা আছে না, এইটা জাস্ট দেখে দেখে আমি এঁকে দিব। তাহলে এখানে ইনপুট টোটাল কয়টা, দুইটা, এ এবং বি, এ এবং বি। তাহলে আমি এ আর বি নিলাম। এই যে দেখো, এগুলো এ আর পরে এই যে চিত্রটা যে আমি আঁকবো, এত কিছু লিখতে হবে না, জাস্ট চিত্র এঁকে দিলে হবে। যে আমি ইনপুট নিলাম এ আর বি, কিন্তু নান গেট দিয়ে বাস্তবায়ন করব। এ আর বির উপর এ নট বি নট আছে নাকি, নাই? আছে, কিন্তু ওই নান গেটের মতোই নটটা করতে হবে। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল কি এ বি নট, মানে ডাইরেক্ট এ কে নিচে বি কে নিচে নট করছে। এই যে দেখো, ডাইরেক্ট এ রে নিচে বি রে নিচে, এটাকে দুইটাকে কী করছে, অ্যান্ড করছে, মানে গুণ করছে। এই যে আগে এ বি কিন্তু ভিতরে গুণ, এ বি ভিতরে কি গুণ, গুণের উপরে পরে আবার বার দিছে মানে নট। এই যে নট মানে উপরে গুল দিয়ে দিব, হয়েছে নট। নট হওয়ার পরে এই যে আবার পাশে লিখেও দিব যে এ বি নট, মানে এটার নামটা, কারণ এখানে তো মেইন উত্তর হয় নাই। আর এরপরটা কি আছে, এখানে দেখো এ নট আর বি নটের গুণ করছে, এ বি রে গুণ করছে নাকি এ নট বি নটের গুণ করছে। এই যে আমি এখান থেকে এ নটটা কিনে নেবো, মানে এ রে আগে নট করে নিতে হবে। মনে আছে এ রে কেমনে নান গেট দিয়ে নট করতে হয়, এ রে নট করছে, যে এখানে লিখেও দিছে এ নট। এ রে গুণ করে নিব, আবার বিরও আমি গুণ করে নট করে নিব। কি করে নিব, নট করে নিয়ে যে বি এর উত্তরটাকে নিব, নিয়ে আবার এই দুইটার আবার একসাথে কী করছে, গুণ করছে। এই দুইটাকে আবার এই যে এখানে গুণ করলাম, গুণ করে আবার উপরে আবার একটা বারও আছে না, তাহলে দুইটার উপরে আবার একটা গুল দিব। এই যে দুইটার উপরে আবার একটা বার দিব। এ নট বি নট তো ছিলই, আবার উপরে আরেকটা বার মানে গুল দেওয়ার পরে এবার এইটার উত্তরটাকে এবং এইটার উত্তরটাকে, যে দুইটার উত্তরটাকে আবার একসাথে গুণ করছে না। তাহলে আগে কি করলাম, আগে গুণ করলাম, এই যে গুণ করলাম, এবার একবারে সবগুলোর উপরে একটা বার আছে না, মানে আবার নট, নট মানে এই যে একটা মুখে দিলাম, শেষ। আঁকতে পারবা না? এইটাকে বলে বাস্তবায়ন। বাস্তবায়ন মানে হচ্ছে আগে নান্ড হইলে পুরা সমীকরণটাকে গুণ বানাবা, আর নর হইলে পুরা সমীকরণটাকে আগে যোগ বানাবা। বানাই ওইটা যেভাবে লাস্টে যেভাবে আছে ওই অনুযায়ী একটা চিত্র এঁকে দিতে হবে, এটাকে বলে বাস্তবায়ন। ঠিক আছে, আমরা আজকে 3টা সৃজনশীল পড়ছি, সামনে আরও 3 থেকে 5-6টা একসাথে 10টা প্রায় আমরা রেকর্ড করে দিব। ঠিক আছে।